প্রাথমিক টেক প্রস্তুতি পর্বের তৃতীয় পর্বে আজ আমরা পশ্চিমবঙ্গ সরকারের বা প্রাথমিক পর্ষদের দেওয়া টিচার এলিজিবিলিটি টেস্ট 2023 যে 23 সালে যে টেট হয়েছিল সেই টেটের যে বুকলেট দিয়েছিল বা সিলেবাস দিয়েছিল সেই সিলেবাসটাই আমরা আলোচনা করব। কারণ ওই সিলেবাস আগে জানতে হবে, তারপর আমাদের পড়াশুনো করতে হবে। আমরা গত দুদিন আলোচনা করেছি। প্রথম দিন আমরা আলোচনা করেছিলাম চাইল্ড ডেভেলপমেন্টের উপরে, দ্বিতীয় দিন আলোচনা করেছিলাম কনসেপ্ট অফ ইনক্লুসিভ এডুকেশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন উইথ স্পেশাল নিডস। আজকের আলোচ্য বিষয় লার্নিং অ্যান্ড প্যাডাগজি। তো লার্নিং অ্যান্ড প্যাডাগজিতে কী কী আছে সেগুলো আমরা বিস্তারিত জানব। লার্নিং মিনিং, সবার আগে বলছি আমাদের সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে, তারপরে আমরা ভিতরে গিয়ে পড়াশোনা করতে পারবো। সিলেবাস সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে আমরা কিন্তু ডিটেলস পড়তে পারবো না। আর কেমন ধরনের বই পড়বো সেগুলো আমরা এখান থেকে জানবো, আর এখান থেকে কী ধরনের প্রশ্ন হয় সেগুলো আমরা জানবো। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনারা মূল্যবান জিনিসপত্র তথ্য এখান থেকে পেয়ে যাবেন। লার্নিং অ্যান্ড পেডাগজি, শিখন তত্ত্ব। লার্নিং মিনিং, লার্নিং কথার অর্থ কী? লার্নিংয়ের মূল উদ্দেশ্য হলো আচরণের পরিবর্তন। একটা শিশু বা ছাত্র যখন স্কুলে প্রবেশ করে সে কিছু অবাঞ্ছিত বৈশিষ্ট্য নিয়ে স্কুলে আসে। সেই অবাঞ্ছিত বৈশিষ্ট্যগুলি বিভিন্ন পদ্ধতি প্রয়োগ করে সেই বাঞ্ছিত আচরণে নিয়ে যেতে হয়। এটা হচ্ছে শিখনের মূল উদ্দেশ্য, হলো আচরণের পরিবর্তন। তো এই শিখনের নেচার, প্রকৃতি কী ধরনের, শিখন কার সঙ্গে সম্পর্ক, ডেভেলপমেন্টের সঙ্গে শিখনের সম্পর্ক কতটুকু, শিখনের কেন প্রয়োজন, শিখনের বৈশিষ্ট্য কী, এইগুলো আমরা জানব। এছাড়াও শিখনের জন্য নির্দিষ্ট কিছু ওয়ে থাকে, তত্ত্ব থাকে, কৌশল পদ্ধতি বা তত্ত্ব থাকে। সেই তত্ত্বর আবার প্রয়োগ, ইমপ্লিকেশনস থাকে। এই তত্ত্বগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্যাভলভ, স্কিনার, থর্নডাইক, গেস্টাল্ট। আমরা জানি প্যাভলভের প্রাচীন অনুবর্তন তত্ত্ব, যেটা এসার বন্ড, স্টিমুলাস অ্যান্ড রেসপন্স, উদ্দীপনার প্রতিক্রিয়া, যেটা কুকুরের যে পরীক্ষাটার কথা বলা হয়েছে সেখানে আমরা পড়েছিলাম, সেগুলো ভালো করে পড়বো। আর কোথায় এর প্রয়োগ, স্কিনার ক্ষেত্রে আমাদের অপারেন্ট বিহেভিয়ার, মানে সক্রিয় অনুবর্তন তত্ত্ব। এটা হচ্ছে আমরা এখানে দেখেছি প্যাভলভের ক্ষেত্রে এসআর বন্ড দেখেছি, আমরা এখানে আরএস বন্ড, আগে প্রতিক্রিয়া তারপরে হচ্ছে উদ্দীপনা। এখানে আমরা সাধারণত ইঁদুর আর পায়রার পরীক্ষার কথা আমরা পড়েছি। তোমাদের ডিএলএডের বইতে ইঁদুরের পরীক্ষাটা খুব সুন্দর করে দেওয়া আছে। এবার আসি আমরা থর্নডাইক বারবার আমাদের মনে করিয়ে দিয়েছে সংযোজনবাদ। এই যে প্যাভলভ, স্কিনারের যে এসআর বন্ড, আরএস বন্ড, সেটা থর্নডাইকই সূত্রপাত। থর্নডাইকের এসআর বন্ড, যেটা সংযোজনবাদ বলা হয়েছে, উদ্দীপনা আর প্রতিক্রিয়ার মধ্যে সংযোগ। প্রচেষ্টা ও ভুলের তত্ত্ব, প্রচেষ্টা আর ভুলের তত্ত্ব খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন ছাত্র বা শিশু, সে প্রথমে কিছু তো আর সমস্ত কিছুই জানে না। তার সবসময় সেটা প্রচেষ্টা করতে হয়, বারবার প্রচেষ্টা করতে হয়, এবং ভুল করতে করতে সে একটা টাইমে গিয়ে শিক্ষার পরিপূর্ণতা পায়। সেটা থর্নডাইকের মূল বৈশিষ্ট্য, তার শিক্ষার প্রচেষ্টা ও ভুল তত্ত্ব। থর্নডাইকের শিক্ষার যে 3টি সূত্রের কথা বলেছেন, যে অনুশীলন, ফলাফল, প্রস্তুতি সূত্র, আরও বলেছেন উনি কিছু গৌণ সূত্রের কথা বলেছেন। সেইগুলো কিন্তু খুব খুব ভালো করে পড়ব। এখান থেকে প্রয়োগ বা ডিরেক্ট কোশ্চেন তুলে আপনাদের দিয়ে দিতে পারে। গেস্টাল্ট থিওরি, গেস্টাল্ট হচ্ছে সমগ্রতাবাদ। শিম্পাঞ্জি নিয়ে পরীক্ষাটা করা হয়েছিল গেস্টাল্টবাদে। এখানে ওয়ার্ডিমার, ক্রুডকফ, এই সমস্ত সাইকোলজিস্টরা ছিলেন। ইনি এই সমগ্রতাবাদে বা গেস্টাল্ট থিওরিতে নৈকট্য নীতি বা সাদৃশ্যতার উপরে খুবই জোর দেওয়া হয়েছিল। আমরা এখানে সম্ভবত একটা শিম্পাঞ্জির গল্প পড়েছিলাম। তো
এইগুলো ভালো করে পড়ার জন্য অবশ্যই ডিএলএড বইটা ফলো করো। ডিএলএড বইতে বেস তোলা আছে, বেস ওখান থেকেই ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তো আমরা বাজারের একটা বই পড়বো, রীতা পাবলিকেশনের বই। টেটের জন্য বা ডিএলএড বই রীতা পাবলিকেশন মোটামুটি ভালো হয়ে থাকে বিস্তারিত পড়ার জন্য। এরপরে আসি কনসেপ্ট অফ চাইল্ড সেন্টারেড, লার্নার সেন্টার অ্যান্ড প্রোগ্রেসিভ এডুকেশন। শিশুকেন্দ্রিক এবং শিক্ষার্থী কেন্দ্রিক বা প্রগতিশীল শিক্ষা। প্রগতিশীল শিক্ষা হচ্ছে জন ডিউরের প্রবর্তন। বর্তমান শিক্ষাকে প্রগতি এক জায়গায় থেমে নেই, ঐতিহ্য শিক্ষা আর নেই, শিক্ষা পরিবর্তন হচ্ছে। আগে যেমন আমাদের টিচার সেন্টার্ড এডুকেশন ছিল, এখন চাইল্ড সেন্টার্ড বা লার্নার সেন্টার্ড এডুকেশন, শিক্ষার্থীকে কেন্দ্র করে। আগে ছিল টিএলএম, ছিল টিচিং লার্নিং ম্যাটেরিয়াল, এখন এলটিএম, লার্নিং টিচিং ম্যাটেরিয়াল। লার্নিংকে আগে প্রায়োরিটি দেওয়া হচ্ছে, তাই বলছে লার্নার সেন্টার্ড। আর শিশুকে সবার আগে, শিশুর চাহিদা অনুযায়ী, তার ডিমান্ড অনুযায়ী আমরা তাদেরকে শেখাবো। এবার হচ্ছে টিচিং মিনিং, নেচার, ফেজ অফ টিচিং, লেভেল অফ টিচিং। এবার হচ্ছে আগে পড়িয়ে শিখান। এবার আমরা পড়বো হচ্ছে শিক্ষক কীভাবে শেখাবে। এটা হচ্ছে শিক্ষণ, তালপস্বাসী কৈবল্যস্বই ক্ষীয় মূর্ধন্য, আর আগে লার্নিং তালপস্বাসী খ দন্তান্ন। এটার মিনিং কী, এর নেচার কী, ফেজ অফ টিচিং, টিচিংয়ের কী কী বিভিন্ন স্তর থাকে, সেই টিচিংয়ের স্তরগুলো এখানে আমরা জানবো। লেভেল অফ টিচিং, টিচিংয়ের লেভেলগুলো, জেনারেলাইজেশান থাকে, প্রিপারেশন স্টেজ থাকে, উপস্থাপন স্টেজ থাকে, বিভিন্ন রকম ইভালুয়েট স্টেজ থাকে, এনগেজ স্টেজ থাকে। সেই সমস্ত স্টেজগুলো আমরা খুব সুন্দর করে পড়ব। কনস্ট্রাকটিভিজম, নির্মিতবাদ। নির্মিতবাদ খুবই একটা গুরুত্বপূর্ণ টিচিংয়ের ক্ষেত্রে। আপনার মধ্যে পূর্ব জ্ঞান, একজন শিশুর বা একজন শিক্ষার্থীর যে পূর্বজ্ঞান ছিল, সেই পূর্বজ্ঞানের সঙ্গে যে বর্তমান জ্ঞান অর্জন করবে, সেই দুটি জ্ঞানের মিলিত প্রক্রিয়ায় সে একটা সুন্দর একটা জ্ঞান অর্জন করবে কোনো কিছু সম্পর্কে, বা সঠিক তথ্য অর্জন করবে। এটা হচ্ছে কনস্ট্রাকটিভিজমের মূল কথা। এর প্রকৃতি, প্রিন্সিপাল, নীতি, টাইপস, কনস্ট্রাকটিভিজমের টাইপস। যেমন কনস্ট্রাকটিভিজম বলতে গেলে আমাদের প্রথমেই কিন্তু ভাইগটস্কি, ব্রুনার, এনাদের নামই মনে পড়বে। সামাজিক বা সাংস্কৃতিক নির্মাতিবাদ, ব্রুনারের যে নির্মিতবাদ আছে সেটা। বা কনস্ট্রাকটিভিজমের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে 5E মডেল। 5E মডেল তোমাদের আমি নোট আকারে সবই দিয়ে দেবো। তো 5E মডেল এখানে খুব ভালো করে পড়তে হবে, কারণ আমরা দেখেছি 2022 যে 5E মডেল থেকে কোশ্চেন আসতে আমরা দেখেছি। 5E মডেলের যে 5টা ই দিয়ে শুরু, প্রথম ওয়ার্ডগুলো সব ই দিয়ে শুরু। প্রথম ওয়ার্ডের প্রথম বর্ণগুলো ই দিয়ে, যেমন এনগেজ, এক্সপ্লোর, এক্সপ্লেইন, ইলাবোরেট অ্যান্ড ইভালুয়েট। এইগুলো কিন্তু গুলিয়ে যায় একে অপরের সঙ্গে। এগুলো খুব সুন্দর করে ভালো করে পড়তে হবে। আমার নোটের মধ্যে ইংরেজির সঙ্গে সঙ্গে বাংলাতেও এইগুলো করা আছে, আমি দিয়ে দেবো, তখন পড়তে সুবিধা হবে। এবার আসি আমরা মোটিভেশন অ্যান্ড লার্নিং। প্রেষণ বা আগ্রহের সঙ্গে শিখনের সম্পর্ক, মাসলো থিওরি বা অ্যাচিভমেন্ট মোটিভেশন। মাসলো থিওরি, মাসলো হচ্ছে প্রেষণের তত্ত্ব, মাসলোর চাহিদা সোপান তত্ত্বও বলা যেতে পারে। তিনি প্রেষণ আগ্রহ নিয়ে কাজ করেছেন। এই মাসলোর এই চাহিদা সোপান তত্ত্ব পরীক্ষা করে মাসলো কী ধরনের তত্ত্ব নিয়ে কাজ করেছেন। চাহিদা সোপান তত্ত্ব, এখানে এই চাহিদা সোপান তত্ত্বে কিছু কিছু স্টেজ আছে। ফিজিওলজিক্যাল, সেফটি, বিলঙ্গিং অ্যান্ড লাভ, স্টিম, কগনিটিভ, অ্যাস্থেটিক। প্রত্যেকটা জায়গা পড়তে হবে আর পয়েন্ট করে রাখতে হবে, গুলিয়ে যেতে পারে। প্রত্যেকটা জায়গায় মাসলো এডুকেশন বা শিক্ষণের সঙ্গে কীভাবে সম্পর্ক তৈরি করেছেন, বা শিক্ষণটা কীভাবে সম্পন্ন হচ্ছে চাহিদা বা প্রেষণার দ্বারা। চাহিদা বা প্রেষণার সঙ্গে ছাড়া তো শিক্ষণ সম্ভব নয়। চাহিদা বা তাগিদ থাকলেই তারপরে তোমার মধ্যে আগ্রহ আসবে, আমরা শিখবো কোনো কিছু। সেই জন্য বলা হচ্ছে মোটিভেশন আর লার্নিং ইন্টার রিলেটেড। অ্যাচিভমেন্ট মোটিভেশন, অ্যাচিভমেন্ট মোটিভেশন বলতে কোনো কিছু পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠা, সেটা হচ্ছে অ্যাচিভমেন্ট মোটিভেশন। তুমি এই প্রাইমারি স্কুলের চাকরিটা পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছ, কি আমাকে পেতেই হবে যে কোনো হোক। এই যে এক ধরনের আগ্রহ, চাহিদা, এগুলোকে আমরা এক প্রকার অ্যাচিভমেন্ট মোটিভেশনও বলতে পারি। এরপর আসি মেথড অফ টিচিং বেসড অন লেকচার। টিচিংয়ের মেথড, পদ্ধতি।
এখন মেথড কী, থিওরি কী, এই সমস্ত জিনিসগুলো আমি ইংলিশ প্যাডাগজি যখন বোঝাবো আরও সুন্দর করে বোঝাবো। সেখানে তোমরা বুঝতে পারবে মেথড কী, থিওরি কী, কৌশল কী, সেসবগুলো আরও সুন্দর করে বোঝাবো। লেকচার মানে বক্তব্য রাখা, ডেমনস্ট্রেশন মানে কোনো কিছু বর্ণনা করা, সেই পদ্ধতিতেও শেখানো যেতে পারে। বর্ণনা পদ্ধতি বা ডিসকাশন বা লেকচার পদ্ধতি, এগুলো সাধারণত হায়ার স্টাডির ক্ষেত্রে খুবই কাজে লাগে। ডিসকভার পদ্ধতি আবিষ্কারক, হিউরিস্টিক পদ্ধতিও আবিষ্কারক। এগুলো এই ডিসকভার হিউরিস্টিক পদ্ধতি প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীদের জন্য খুবই উপকৃত, একটা এফেক্টিভ। এবার হচ্ছে ইন্ডাকটিভ আর ডিডাকটিভ। ইন্ডাকটিভ আমরা জানি আরোহী, আর ডিডাকটিভ জানি অবরোহী। ইন্ডাকটিভটা সবচেয়ে ফ্রুটফুল প্রাইমারি স্কুলের জন্য। ডিডাকটিভ একটু যৌতিকতা বেশি থাকে। এখানে ইন্ডাকটিভটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। ইন্ডাকটিভ ডিডাকটিভ নিয়ে আমি নোট নিয়ে আসবো এবং ম্যাপিং করে আমি সুন্দর করে ইন্ডাকটিভ ডিডাকটিভ পরে পড়িয়ে দেবো, দুটোর সঙ্গে তুলনা করে। প্রজেক্ট অ্যান্ড প্রবলেম সলভিং, প্রজেক্টের জন্য কাজ দেওয়া এবং সমস্যা সমাধান, এই সমস্ত পদ্ধতিতে কিন্তু আমরা টিচিং, এই সমস্ত মেথডের মধ্যে দিয়ে কিন্তু আমরা টিচিং সম্পন্ন করতে পারি। আমি আবারও বলছি, এগুলো কিন্তু আমি এখন ডিটেলস বোঝাচ্ছি না, এইগুলো জাস্ট আমি পয়েন্টগুলো বলে দিচ্ছি কী আছে। কারণ এই ইংলিশ সিলেবাস বুঝতে অসুবিধা হয়, এটা তো আর পর্ষদ বাংলা সিলেবাস দেয়নি, অনেকে বুঝতে অসুবিধা হয়, কোথা থেকে পড়বো আমি সেই জন্য বলছি। আবারও বলি, এই সমস্ত টপিকগুলো তোমরা এই বিশেষ করে এই বিভিন্ন মেথড, প্রত্যেকটা যে বিষয়, অঙ্কের বই, ইতিহাসের বই, ভূগোলের বই, বাংলার বই, ডিএলএডে এর পিছন দিকে এই মেথডগুলো আলোচনা আছে, সেই মেথডগুলো অবশ্যই বেশি বেশি করে পড়বে। আর এই সমস্ত টপিকগুলো তোমার ডিএলএডের বইতে খুব ভালো পাবে। আর যে সমস্তগুলো পাবে না, আমি কিছু কিছু নোট তোমাদেরকে প্রদান করব। এবার আসি ব্লুমস ট্যাক্সোনমি অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ অ্যান্ড লার্নিং আউটকামস। ব্লুম ট্যাক্সোনমি অফ ইনস্ট্রাকশনাল অবজেক্টিভ, কিছু অবজেক্টিভ ইনস্ট্রাকশনাল আছে, সেই অবজেক্টিভ অ্যান্ড লার্নিং আউটকামস শিখনের ফলাফল। ব্লুম ট্যাক্সোনমিতে 6টি মেজর কি পয়েন্ট আছে, 6 মেজর কি পয়েন্টস। একটা হচ্ছে নলেজ, কম্প্রিহেনশন, অ্যাপ্লিকেশন, অ্যানালাইসিস, সিনথেসিস, এভালুয়েশন। নলেজ মানে জ্ঞান, কম্প্রিহেনশন মানে বোধগম্যতা বা কোনো কিছু ঠিকঠাকভাবে বোঝা, অ্যাপ্লিকেশন মানে প্রয়োগ করা, অ্যানালিসিস বিশ্লেষণ করা, সিনথেসিস সংশ্লেষণ করা, অ্যান্ড ইভ্যালুয়েশন সর্বশেষে মূল্যায়ন করা। সমস্ত শিক্ষার ক্ষেত্রে, সেই ব্লুমস ট্যাক্সোনমি হোক, 5E মডেল হোক, আর যে কোনো মডেলের ক্ষেত্রে, আমাদের এডুকেশনের ক্ষেত্রে সবার শেষে এসে হচ্ছে ইভ্যালুয়েশন খুবই গুরুত্বপূর্ণ জিনিস। আমি আসছি ইভ্যালুয়েশন নিয়ে, এই লার্নিং অ্যান্ড প্যাডাগজি চ্যাপ্টারের মধ্যেই ইভ্যালুয়েশন টপিকটা আমি একটু হালকা করে টাচ করে যাব। এবার আসি মাইক্রো টিচিং আর টিচিং স্কিল। আমরা বা তোমরা যারা ডিএলএড এখন পড়ছো, তারা প্রথম ইয়ার কমপ্লিট করেছো, বা নতুন যারা ভর্তি এবার ডিএলএড হয়ে যাচ্ছ, এখনও ফর্ম ফিল আপ চলছে ডিএলএডের, বা যারা 1 বছর কমপ্লিট হয়ে আপকামিং এক্সাম ফার্স্ট ইয়ার, তারা ইতিমধ্যে প্র্যাকটিস টিচিং কিন্তু করে ফেলেছে। বা মাইক্রো টিচিং বা টিচিংগুলো কী, মাইক্রো টিচিং ছোটো ছোটো 5 মিনিট বা 6 মিনিটের যে টিচিংগুলো, সেইগুলো হচ্ছে সেই প্রতিফলন বা একত্রিত করে ম্যাক্রো টিচিংয়ের 40 বা 45 মিনিটে ওখানে কার্যকরী করে তোলা হয়। তো মাইক্রো টিচিংয়ের উদ্দেশ্য বা ম্যাক্রো টিচিংয়ের উদ্দেশ্য, বা এদের সময়কালগুলো, বা এদের এই স্টেজগুলো, বা এদের কিছু উদ্দীপনা আছে, বা কিছু ভাগ আছে মাইক্রো টিচিংয়ে, স্কিল আছে, সেইগুলো খুব সুন্দর করে পড়তে হবে। আর ম্যাক্রো টিচিংয়ের বিভিন্ন স্টেজ আছে, যেমন পূর্বপাঠের পুনরালোচনা, উপস্থাপন এবং ইভ্যালুয়েশন, এগুলো আমাকে জানতে হবে। এবার আসি আমরা খুব শেষ পর্যায়ে চলে এসেছি, খুবই ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার, ফর্মেটিভ অ্যান্ড সামাটিভ ইভ্যালুয়েশন। খুব খুব ইম্পর্ট্যান্ট, প্রত্যেকটা টপিক বা প্রত্যেকটা বিষয়ে শেষে ফর্মেটিভ বা সামাটিভ ইভ্যালুয়েশন আছে। তো আমি যদি ফর্মেটিভ বা সামাটিভ ইভ্যালুয়েশন তোমাদেরকে একবার বুঝিয়ে দিই, আমার মনে হয় না তোমাদের অন্য কোনো আর বই পড়তে হবে। এই সঙ্গে সঙ্গে আমি তোমাদেরকে যখন ফর্মেটিভ বা সামাটিভ ইভ্যালুয়েশন নিয়ে আসবো বিস্তারিত ক্লাসে, তখন এই ফর্মেটিভ সামাটিভ ইভ্যালুয়েশনের সঙ্গে বোঝানোর সঙ্গে সঙ্গে আমি তোমাদের নোটও প্রদান করব। আর আমার ব্যক্তিগত বানানো নোটস বা বইয়ের রেফারেন্স আমি তোমাদেরকে দেব। ফর্মেটিভ হচ্ছে গঠনমূলক, যেটা হচ্ছে শিক্ষা চলাকালীন বা ক্লাস চলাকালীন বা কোনো পাঠ্যক্রম, কোনো বিষয় বা একক চলাকালীন যেটা শেখা হয় সেটা ফর্মেটিভ, গঠনমূলক। সামাটিভ ইভ্যালুয়েশন কোনো টার্ম শেষ হওয়ার পরে, ইউনিট টেস্ট, প্রথম পার্বিক মূল্যায়ন, সামাটিভ ইভ্যালুয়েশন, ফাইনাল পরীক্ষা, সামাটিভ ইভ্যালুয়েশন। আর ফর্মেটিভ ইভ্যালুয়েশন, ক্লাসে তোমার কোনো একটা প্রজেক্টের কাজ দেওয়া হলো, অ্যাসাইনমেন্ট দেওয়া হলো,
ক্লাসে কুইজ হলো, তোমার কোনো কিছু ভুল হয়ে গেছে, সেটা স্যার ঠিক করে দিল, ক্লাসে দুটো কোশ্চেন লিখতে দিলে, যে ফর্মেটিভ ইভ্যালুয়েশন, আর ওটা হচ্ছে সামেটিভ ইভ্যালুয়েশন। ওটা এই ফর্মেটিভ ইভ্যালুয়েশন আর সামেটিভ ইভ্যালুয়েশনকে দুটোভাবে ডিনোট করতে পারি। একটা হচ্ছে অ্যাসেসমেন্ট ফর লার্নিং আর অ্যাসেসমেন্ট অফ লার্নিং। অ্যাসেসমেন্ট ফর লার্নিং ইকুয়াল টু ফর্মেটিভ ইভ্যালুয়েশন, অ্যাসেসমেন্ট অফ লার্নিং ইকুয়াল টু সামেটিভ ইভ্যালুয়েশন। শিখনের জন্য অ্যাসেসমেন্ট, তুমি শেখাবে বলেই মূল্যায়ন করছো, ক্লাসে বসেই এই রাম, এই রহিম, তুমি এই অঙ্কটা ক্লাসে করো তো, ও সে পাচ্ছে না, তার মানে বুঝে গেলাম বাচ্চাটা, সে শিশুটা রাম বা রহিম বা রিমা বা করিমা, সে অঙ্কটা ভালো করে পাচ্ছে না, তার মানে তার অ্যাসেসমেন্ট ভালো হচ্ছে না, তার মধ্যে শিখনের দুর্বলতা আছে। বাড়িতে কিছু শেখানোর পর প্রজেক্টের কাজ দিলাম, তারা করে নিয়ে আসতে পারেনি, তাহলে বুঝতে পারবো তাদের শিখনে, আমার শিখনে বা তাদের শেখার ক্ষেত্রে কোনো দুর্বলতা আছে। আমার দুর্বলতা হতে পারে, পড়ানোর দুর্বলতা হতে পারে, পাঠ্যক্রমের দুর্বলতা হতে পারে, বা শিক্ষার্থীদের দুর্বলতা বা পরিবেশের অসুবিধা হতে পারে, সেটা আমি ইনস্ট্যান্ট জেনে যাচ্ছি, তার জন্য ওদের শেখাবো বলেই আমি ফর্মেটিভ ইভ্যালুয়েশন করলাম। তাই বলছি অ্যাসেসমেন্ট ফর লার্নিং, আরও বিস্তারিত আসবো। অ্যাসেসমেন্ট অফ লার্নিং, শিখনের মূল্যায়ন, এটা সর্বশেষ পর্যায়ে, তুমি কি শিখেছো তার মূল্যায়ন করব। এখানে আরেকটা টপিক এখানে আছে, অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং, শিখন হিসাবে মূল্যায়ন। শিখন যেমনটা হবে তেমনভাবে মূল্যায়ন হবে, বা তুমি সেলফ ইভ্যালুয়েশনটাও অ্যাসেসমেন্ট অ্যাজ লার্নিং বলা যেতে পারে। আরও বিস্তারিত আসবো পরবর্তীতে। স্কুল বেসড অ্যাসেসমেন্ট, স্কুল বেসড অ্যাসেসমেন্ট মানে স্কুল রিলেটেড অ্যাসেসমেন্ট করা। কন্টিনিউয়াস আর কম্প্রিহেন্সিভ ইভ্যালুয়েশন, যেটা হচ্ছে সিসিই। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রেসিভ ইভ্যালুয়েশন হচ্ছে নিরবিচ্ছিন্ন সার্বিক মূল্যায়ন। এই সামেটিভ আর ফর্মেটিভ ইভ্যালুয়েশন দুটি মিলেই হচ্ছে কন্টিনিউয়াস আর কম্প্রেসিভ ইভ্যালুয়েশন। এই কন্টিনিউয়াস আর কম্প্রেসিভ ইভ্যালুয়েশনে হচ্ছে ফর্মেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে 40% ওয়েটেজ, আর সামেটিভ ইভ্যালুয়েশন হচ্ছে 60% ওয়েটেজ। তো কন্টিনিউয়াস কম্প্রেশন ইভ্যালুয়েশন সারা বছর ধরে চলতে থাকে। এই ফর্মেটিভ আর সামেটিভ ইভ্যালুয়েশনের যৌথ প্রক্রিয়া হলো কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রেহেনসিভ ইভ্যালুয়েশন। এবার হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ডায়াগনোস কথার অর্থ হলো নির্ণায়ক। ডাক্তার বাড়ি তুমি যাওয়ার সময় ডাক্তার যখন তোমাকে প্রথমে তুমি ডাক্তারকে ইন্ট্রো দিলে যে আমার এই সমস্যা হয়েছে, ডাক্তার তোমাকে প্রথম ডায়াগনোসিস করবে, হ্যাঁ আপনার এই সমস্যা হয়েছে, এই অনুযায়ী তোমাকে রিমিডিয়াল দেওয়া হবে। তাই ডায়াগনস্টিক টেস্টটা করা হয় রিমিডিয়াল দেওয়ার জন্য। তোমার অসুখ হয়েছে মানে তুমি পড়াশুনো বুঝতে পারছো না, তুমি যে স্যার যেটা পড়িয়েছে সেটা তুমি বুঝতে পারছো না, বা শিক্ষার যে লক্ষ্য, কাঙ্ক্ষিত লক্ষ্যে তুমি পৌঁছাতে পারছো না, সেই জন্য তোমাকে, সবাই তো হয় না, একটা ক্লাসে 10 জন থাকলে 5 জন কি 6 জন কি 2 জন কি 3 জন পৌঁছাতে পারে না। শিক্ষক তাদেরকে প্রথমে হচ্ছে নির্ণয় করবে, বা তাদের মধ্যে কী ধরনের সমস্যা আছে সেগুলো দেখবে, তাদের ডায়াগনোসিস করবে, তারপরে তাদের মধ্যে সংশোধনীমূলক শিখন দেবে বা রিমেডিয়াল টিচিং দেবে। সেখানে ডায়াগনস্টিক টেস্টটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে ফর্মেটিভ সামেটিভ ইভ্যালুয়েশন সিসিই, এগুলো কিন্তু খুবই ভালো করে পড়তে হবে। আর প্রত্যেকটা টপিকে বা প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে এই ফর্মেটিভ বা সামেটিভ ইভ্যালুয়েশন কিন্তু রয়েছে। আমি আরও সুন্দর করে বোঝাবো যখন এইগুলো টপিক ওয়াইজ বোঝাবো। ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন ফর অ্যাসেসিং লার্নার্স। অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন তৈরি করতে হবে লার্নারকে অ্যাসেসমেন্ট করার জন্য। আমি যদি ক্লাস 4th শ্রেণীতে তুমি পড়াচ্ছ, তুমি কোশ্চেন করেছো 5ম শ্রেণীর স্ট্যান্ডার্ড, তাহলে কি তার অ্যাসেসমেন্ট সঠিকভাবে হবে? সেই জন্য ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন, তুমি হবু শিক্ষক, তোমাকে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন প্রশ্ন তৈরি করার জন্য অ্যাপ্রোপ্রিয়েট রুলস বা রেগুলেশন তোমাকে জানতে হবে। অ্যাসেসিং লার্নারকে অ্যাসেসমেন্ট করার জন্য, মূল্যায়ন করার জন্য। ফর এনহান্সিং লার্নিং অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য ক্লাসরুম অ্যান্ড ফর অ্যাসেসিং লার্নার অ্যাচিভমেন্ট। কিসের জন্য এই ফর্মুলেটিং অ্যাপ্রোপ্রিয়েট কোশ্চেন? এনহান্সিং লার্নিংয়ে এনহান্সিং করা, লার্নিংকে আরও, শিখনকে আরও ফ্রুটফুল করা। অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং ইন দ্য ক্লাসরুমের মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং, উচ্চ পর্যায়ে সূক্ষ্ম চিন্তাভাবনা আনতে হবে, যাতে করে তাদেরকে আরও ভালো শিক্ষা দেওয়া সম্ভব হয়, তাদের সঠিকভাবে শিক্ষার মূল স্রোতে বা কাঙ্ক্ষিত আচরণ পরিবর্তনের লক্ষ্যে পৌঁছে যাওয়া যায়। ফর অ্যাসেসিং লার্নার অ্যাচিভমেন্ট, এবং লার্নারের অ্যাচিভমেন্টটাও জানতে হবে, এই অ্যাসেসমেন্ট করতে হবে। তার জন্য আমাকে কোশ্চেন ফর্মুলেটিং জানতে হবে। কোশ্চেন ফর্মুলেটিং করার জন্য আমরা ডিএলএডে ভালো করে পড়েছি যে
কী পড়েছি ডিএলএডে আমরা যেটা পড়েছি, ব্লু প্রিন্ট তৈরি করতে হবে, তারপরে নাম্বারের স্ট্রাকচার জানতে হবে, নৈর্ব্যক্তিক প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, কোনটা কোনটা নৈর্ব্যক্তিক প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন। নৈর্ব্যক্তিক মানে কোনো যেখানে কোনো ব্যক্তির অবজেক্টিভ প্রশ্ন যেগুলো, আর এসএকিউ প্রশ্ন, সাবজেক্টিভ প্রশ্ন সম্পর্কে আমার ভালো করে কনসেপ্ট থাকতে হবে, তারপরে কিন্তু আমি সুন্দর একটা কোশ্চেন ফর্মুলেট করতে পারবো। এরপরে আমরা আসি মডেল কোশ্চেন। কী ধরনের চাইল্ড ডেভেলপমেন্ট প্যাডাগজি থেকে কীভাবে মডেল কোশ্চেন দিচ্ছে দেখো। ডিরেক্ট স্ট্রেট ফরওয়ার্ড কোশ্চেন, এক কথায় প্রশ্ন কিন্তু দিচ্ছে না। দেখো প্যাডাগজিতে কিছু ধারণা আছে, উদ্দেশ্য, লক্ষ্য, চূড়ান্ত নিশানা, কিছু উপাদান আছে যেমন শিক্ষার্থী, শিক্ষক ও দেশ, এইগুলো তোমার মেলাতে হবে। এটা কিন্তু খুবই ব্রেন স্টর্মিং কোশ্চেন এরকম হবে। তারপরে দেখো নিচের কোনটি প্রাথমিক স্তরে শেখানোর জন্য অপরিহার্য নীতি নয় বলেছে। এই নয়টা খুব কিন্তু আমাদের মানে তাড়া করে ব্যাপার, খুবই জ্বালাতন করবে। সেই জন্য আমি নয়টা ঢেকে রেখে হয় উত্তরগুলো খুঁজবো, হয় উত্তরগুলো নিয়ে নিলাম আর নয়টা এখান থেকে বাদ দিয়ে নিলাম, সেই নয়টাই হবে ওখানে উত্তর। গার্ডনারের বহুমুখী বুদ্ধির মত অনুসারে অন্যদের মেজাজ। আমি বুদ্ধি যখন পড়িয়েছি, বুদ্ধি ইন্ট্রো দিয়েছি, তখন গার্ডনারের কথা বলেছি। প্রেরণা বা আকাঙ্ক্ষা শনাক্ত করা এবং সেগুলির প্রতি যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষমতাকে বলে। এই যে ব্যাপার, আমাদেরকে ভালো করে অন্যদের মেজাজ সম্পর্কে জানতে হচ্ছে, তাহলে অবশ্যই এটা হচ্ছে ইন্টারপার্সোনাল হবে, আন্তঃব্যক্তিক। নিচের কোনটি অন্তর্দৃষ্টিমূলক শেখানোর সঠিক পর্যায়ক্রম? দেখেন এখানে অন্তর্দৃষ্টিমূলক শেখানোর সঠিক পর্যায়ক্রম, তার মানে আমার প্রত্যেকটা অন্তর্দৃষ্টিমূলক শেখানোর প্রত্যেকটা পর্যায় সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে, এবং অন্তর্দৃষ্টিমূলক শেখানোটা কী সেটাও আমার জানতে হবে। আর একটা জিনিস, গেস্টাল থিওরি থেকে এই অন্তর্দৃষ্টিমূলক শেখানোর কথা কিন্তু বারবার উঠে এসে গেস্টাল থিওরিতে। শিক্ষণ প্রক্রিয়া, যেটা লার্নিং অ্যান্ড টিচিং, একটু আগেই বলছিলাম, প্রক্রিয়ায় শিক্ষক যখন ধারণা গঠনের ক্ষেত্রে শিক্ষার্থী অনির্দিষ্ট তো সাধারণ অভিজ্ঞতা অন্বেষণ করতে চাইবেন, তখন নিচের কোন পর্যায়ক্রমে এটি সর্বাধিক গ্রহণযোগ্য হবে? দেখুন, এই পরিচিতিকরণ, প্রত্যাখ্যান, পারসেপশান, বিমূর্তকরণ, অ্যাবস্ট্রাকশান, সাধারণীকরণ, জেনারেলাইজেশন, এই সমস্ত টার্মগুলো সম্পর্কে যদি আপনার কনসেপ্ট ভালো না থাকে, আপনি কিন্তু এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সেহেতু এই সমস্ত ডিএলএডের বই পড়ার পরেও এই সমস্ত কনসেপ্ট নিয়ে কিন্তু অসুবিধা থাকবে। এই সমস্ত কনসেপ্ট নিয়ে আমি কিন্তু পরবর্তীতে আমি আসবো। অবশ্যই আমাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই, তাহলে আমি এই ধরনের ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বা আমার পোস্টটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন। আরেকটা জিনিস, এবার কী ধরনের বই পড়বো সেটাও আগের দিন বলেছিলাম, আমি আজও আবার বলে দিচ্ছি। ডিএলএডের বইটাকে আগে ভালো করে খুব পড়তে হবে, কারণ আমরা বাঙালি, আমাদের বাংলা বই আগে পড়তে হবে। তারপরে যদি কেউ ইংলিশে স্ট্রং হয়, তার কাছে সবচেয়ে ভালো বিষয় হচ্ছে সে যেন সিটেটের প্রথম পেপারের বইটা, আরিয়ান্টের বইটা খুব ভালো করে পড়ে, তাহলে তার অন্য কোনো বই পড়ার আর প্রয়োজন হবে না। আমার এটা মনে হয়েছে, আমি নিজেই পড়েছিলাম, বা আমার যারা স্টুডেন্ট আছে তাদেরকেও আমি এটা সাজেশান দিই। এবার হচ্ছে রীতা পাবলিকেশনের 2022 বা 2023 সিলেবাসকে মেনটেন করে যে বইটা প্রকাশিত হয়েছে, সেই বইটা তোমরাকে কিনে নেবে, একটু দাম বেশি, 500, 600, 700 টাকা দাম। যখন টেটের নোটিফিকেশান হবে তখন কিন্তু বেশি বাজারে পাওয়া যাবে না, চাহিদা বাড়বে, এখনই কিনে রাখাই ভালো। আর হচ্ছে তোমরা প্র্যাকটিস সেট বলতে বাজারে যত ধরনের প্র্যাকটিস সেট আছে সব আমি কিনতে বলবো, কারণ প্র্যাকটিসের উপরে কিছুই হয় না, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, আমরা সবাই জানি। এমসিকিউ বারবার প্র্যাকটিস করতে হবে, যেখানে অসুবিধা হবে সেই টপিকটা বারবার এসে ডিটেলস পড়ে নিতে হবে। তার মানে কি একটা বই আমি বারবার পড়বো তা নয়, যে টপিকটায় অসুবিধা হবে সেই টপিকটা এসে পড়বো, এমসিকিউ একবার ডিটেলস পড়ে নেওয়ার পর মোটামুটি বুঝে নেওয়ার পরে। আর হচ্ছে ইংলিশ সিটেটে প্র্যাকটিস করার জন্য এমসিকিউ তোমরা দিশা পাবলিকেশনের বইটি তোমরা কাছে রাখতে পারবে। আমার প্রথম ভিডিওতে প্রাথমিক টেট প্রস্তুতি পর্বের প্রথম যে ভিডিওতে খুবই ভালোভাবে আমি দিয়েছিলাম। আজ এই পর্যন্ত, আবার পরবর্তী ভিডিওতে আমি আরও সুন্দর সুন্দর তথ্য নিয়ে আসবো। আগেও বলেছি, আবারও বলছি, অবশ্যই আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।